আসসালামু আলাইকুম and welcome. ওকে বিপ্লব ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মারিয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফা আপু ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? কেমন যাচ্ছে দিনকাল? একটু বলেন শুনি, পড়াশোনা কেমন হচ্ছে? বলেন দেখি কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল? দীপু ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে পড়াশোনা, আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা। ওকে, তাহলে এখন আমরা শুরু করি। আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট সিস্টেম। ওকে, আজকের টপিকটা ইন্টারনেট সিস্টেম নিয়ে। প্রথমে যদি বলতে হয় যে ইন্টারনেট কি জিনিস, ইন্টারনেট হচ্ছে আমরা জানি যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা আদান প্রদানের যে রূপ বা যে ডেটা আদান প্রদানের যে প্রযুক্তি তাকেই বলা হয় হচ্ছে ইন্টারনেট। তাহলে কম্পিউটার টু কম্পিউটার, কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের যে পদ্ধতি এটাকেই বলা হয় হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট কবে শুরু হয়? এই ইন্টারনেটের প্রচলন শুরু হয় প্রথম 1990 সাল থেকে। 1990 সাল থেকে একদম অফিসিয়ালি শুরু হয়, তবে 1969 সাল থেকে মোটামুটি ভাবে ইন্টারনেটের প্রচলন ছিল, তবে সবচেয়ে ভালোভাবে শুরু হয় হচ্ছে 1990 সাল থেকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, যেটাকে আমরা সরকারে বলি আরপানেট, এই আরপানেট প্রথম ইন্টারনেট মানে হচ্ছে ব্যবহার করে। ARPANET, আরপানেট। এটা ফুল ইলাবোরেশনটা লাগবে। ফুল ইলাবোরেশনটা কি? ফুল ইলাবোরেশন হচ্ছে রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। হ্যাঁ, রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, আরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এটা হচ্ছে আরপানেট। এটা প্রথম ইন্টারনেট চালু করে 1994 সালেই ইন্টারনেট শব্দটা প্রথম ব্যবহৃত হয়, এবং এই ইন্টারনেট শব্দটা প্রথম ব্যবহার করেছেন ভিন্টন গ্রে শার্প। শার্প ব্লেড আছে না, এই শার্প ব্লেড থেকে মনে রাখবেন, এটা অনেক জায়গায় কার্ভ লেখাও আমি দেখেছি। এই শার্প ব্লেড, এই শার্প হচ্ছে প্রথম ইন্টারনেট শব্দটা ব্যবহার করেন। এই হচ্ছে মোটামুটি ইন্টারনেট সম্পর্কিত আলোচনা। ইন্টারনেট ব্যবহারে বর্তমান শীর্ষ দেশ হচ্ছে কি? চীন, দ্বিতীয় মনে হয় হচ্ছে ভারত, আর তৃতীয় মনে হয় যুক্তরাষ্ট্র। এই হচ্ছে ইন্টারনেটের বেসিক কিছু কথাবার্তা। ঠিক আছে, এইগুলা থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, একবার দুইবার আসতেও পারে। তো ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে যে ইন্টারনেট সংযোগের জন্য কি কি আমাদের প্রয়োজন, এই জিনিসটা লাগবে। ইন্টারনেট সংযোগের জন্য কোন কোন জিনিস প্রয়োজন আমাদের? প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটাই হচ্ছে একটা কম্পিউটার। আমাদের প্রথম কম্পিউটার বা মানে মোবাইল যেটাই হোক না কেন সেটাই আমাদের প্রয়োজন, ডিভাইস আর কি। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে, ডিভাইসের ক্ষেত্রে আলাদাভাবে মোবাইলের ক্ষেত্রে কিছু দেয়া নাই, তবে কম্পিউটারের ক্ষেত্রে দেয়া আছে যে ন্যূনতম 8306 প্রসেসর যুক্ত, যে আইবিএম এ যেগুলো আর কি, 8306 প্রসেসর যুক্ত কম্পিউটার হতে হবে। এটা হচ্ছে একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে গেলে কমপক্ষে কত প্রসেসরের কম্পিউটার ব্যবহার করতে হয়? 8306 প্রসেসর যুক্ত কম্পিউটার, এবং অন্ততপক্ষে 4 মেগাবাইটের একটা র্যাম এলা কম্পিউটার ব্যবহার করতে হয়। 4 এমবি র্যাম। আপনারা মনে করতে পারেন অনেকে এটা দেখে যে বাবা 4 এমবি র্যাম তো অনেক। 4 এমবি কিন্তু গিগাবাইট না, কিন্তু আমরা যে ফোন চালাই এখন সেগুলো কিন্তু 2GB 4GB, আর এখন তো 8GB। আমার যেটা OnePlus এটা 16GB র্যাম। জিবি মানে হচ্ছে গিগাবাইট, এত না কিন্তু। 1024 মেগাবাইটে 1 গিগাবাইট হয়। সেখানে আমরা এখন যে ফোন ব্যবহার করি সেটা হচ্ছে কত?
সেটাই হচ্ছে 16 জিবির একটা ফোন। ওকে, তো আমাদের হচ্ছে মাত্র 4 জিবি বা 4 মেগাবাইট সম্পর্কিত র্যামের একটা কম্পিউটার দরকার। যখন মানুষ পথে চাঁদে গেছে 1969 সালে, ওই কম্পিউটারটা মাত্র মনে হয় 84 মেগাবাইটের ছিল, র্যাম ছিল। চিন্তা করেন, মানুষ 84 মেগাবাইটের র্যাম নিয়ে চাঁদে গেছে, আর আমরা 16 জিবি মানে হচ্ছে 16 গিগাবাইটের র্যাম নিয়ে বাথরুমের মধ্যে সেলফি তুলি। আমেরিকা আর আমাদের মধ্যে কি পার্থক্য? মানুষ মাত্র 84 মেগাবাইটের র্যাম নিয়ে চাঁদে গেছে ইন্টারনেট ব্যবহার করে, আর আমরা 16 গিগাবাইটের র্যাম দিয়ে বাথরুমে বসে সেলফি তুলি, মিরর ফি তুলি। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে প্রথম কথা, হচ্ছে কম্পিউটার। দ্বিতীয় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মডেম। গতদিনই কিন্তু আমরা মডেম সম্পর্কে আলোচনা করেছি। হ্যাঁ, মডেম কি করে? মডেম আসলে মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে কাজ করে। মডুলেটর মানে কি? মডুলেশন করে। মডুলেশন কি? কোনো একটা কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যালকে এটা অ্যানালাইটিক সিগন্যালে পরিণত করে। হ্যাঁ, তারপরে ওখানে আবার বা অ্যানালগ সিস্টেমে অ্যানালগ সিগন্যালে পরিণত করে। এটা মডুলেশন, এটাকে বলা হয় মডুলেশন। আবার ওপাশের কম্পিউটারে যে মডেমটা লাগানো থাকে সেটা অ্যানালগটাকে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে কম্পিউটারের মধ্যে যে মেইন তথ্যটা এখান থেকে পাঠানো হয়েছিল সেই তথ্য আকারে দেখায়। মডুলেশন এবং ডিমডুলেশন কাজ করে হচ্ছে একটা মডেম। এই জন্য মডেমটা দরকার। 3 নাম্বার যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের টেলিফোন লাইন বা মোবাইল লাইন, যেটাই হোক না কেন, টেলিফোন লাইন। টেলিফোন লাইন কেন প্রয়োজন? এই যে মডেমটা যে একটা থ্রুতে যাবে, একটা মাধ্যমের থ্রুতে যাবে, এই মাধ্যমটাই হচ্ছে আসলে টেলিফোন লাইন বা মোবাইল লাইন। এটা তারও থাকতে পারে, তার যুক্তও থাকতে পারে, অথবা তার বিহীনও থাকতে পারে। এই জন্য টেলিফোন লাইনটা দরকার। 4 নাম্বার যে জিনিসটা আমাদের হচ্ছে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যার কি? ব্রাউজিং সফটওয়্যারগুলো। যেমন আমার একটা মোবাইল আছে, আমি যদি ইন্টারনেট ব্রাউজ করতে চাই তাহলে অবশ্যই একটা ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো একটা ব্রাউজার, ফোনের যে ডিফল্ট ব্রাউজারগুলো হোক, বা হচ্ছে অপেরা মিনি হোক, বা ইউসি ব্রাউজার হোক, বা ইয়ান্ডেক্স ব্রাউজার হোক, কোনো একটা ব্রাউজার দিয়ে কিন্তু করতে হয়। ইয়ার ক্ষেত্রে যেমন কম্পিউটারের ক্ষেত্রে মজিলা ফায়ারফক্স বা হচ্ছে ক্রোম ব্রাউজার, এই ধরনের কিন্তু একটা ব্রাউজারের দরকার হয়। ব্রাউজার ছাড়া কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের আইএসপি এর দরকার হয়। আইএসপি কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। মানে হচ্ছে লোকাল কিছু থাকে যারা হচ্ছে বিটিআরসি এই বিটিআরসি এর কাছ থেকে হচ্ছে লাইসেন্স নেয়। সাধারণত স্যাটেলাইট থেকে তো কোনো হচ্ছে ইন্টারনেটটা আসে, একটা স্যাটেলাইট সিস্টেম থাকে, একটা স্যাটেলাইট এই স্যাটেলাইট থেকে হচ্ছে বিটিআরসি একটা অংশ কিনে নেয়, যে একটা সার্ভার কিনে নেয় বাংলাদেশে। যে এই বিটিআরসি কি করে? বিভিন্ন আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে হচ্ছে ইন্টারনেট মানে সরবরাহ করার জন্য যায়। এরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা দুইভাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। একটা হচ্ছে তারযুক্ত বা ওয়্যার্ড যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে তারবিহীন বা যেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস। তার যুক্তর মধ্যে কি আছে? ওই যে আমরা পড়ছিলাম না, অপটিক্যাল কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে। এই কেবল দিয়ে যেগুলা ইন্টারনেট সরবরাহ করা হয় সেগুলো হচ্ছে তার যুক্ত। আর তারবিহীন মানেই হচ্ছে যে আমরা ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ এগুলা যে ইউজ করি, এগুলা হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ওকে, এই হচ্ছে মোটামুটি ভাবে আইএসপি দের কাজ। আইএসপি তাহলে কাজ কি? স্যাটেলাইটের কোনো একটা দেশ যে কোনোখান থেকে ইন্টারনেট কিনতে গেলে প্রথমে কি করে? স্যাটেলাইটের একটা অংশ কিনে নেয় বা সার্ভার কিনে নেয়। এই সার্ভার বিটিআরসি আবার আইএসপি কে দেয়। এই আইএসপি বিভিন্ন মাধ্যমে, তারযুক্ত হোক বা তারবিহীন হোক, এগুলোর মাধ্যমে আমাদেরকে ইন্টারনেট সরবরাহ করে। তাহলে এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিস। কি কি গেল? কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন কেন লাগে? ওই যে মডেম দিয়ে তথ্যটা যে আমরা পাঠাই, ওইটা টেলিফোন লাইনের মাধ্যমে বা মোবাইল লাইনের মাধ্যমে পাঠাই। তারপর সফটওয়্যার, ব্রাউজিং সফটওয়্যার গুলো, আর হচ্ছে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই কয়েকটা জিনিস আমাদের ইন্টারনেট ব্যবহারের জন্য লাগে। ক্লিয়ার? এই যে কয়েকটা আইএসপি সার্ভিসের নাম এখানে দিয়ে দিচ্ছে, যেমন কিছু পপুলার গুলো আছে, গ্রামীণ সাইবার নেট, প্রশিকা নেট, তারপর হচ্ছে ব্রাক বিডি মেইল। এরা হচ্ছে খুব পপুলার কয়েকটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবার আসি আইপি অ্যাড্রেস। এটা আমরা কি বললাম? এটা বললাম প্রথমে হচ্ছে ইন্টারনেট ব্যবহারের জন্য কি কি প্রয়োজন। এখন এই জিনিসগুলো যদি আমাদের থেকে এসে যায় তাহলে তারপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। কেমন? সাপোজ আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেটাকে বলা হয়। আমরা সাপোজ একটা মোবাইল কিনলাম, মোবাইল কিনলেই তো আমি মানুষের সাথে কথা বলতে পারতেছি না। এটার জন্য কি লাগে? এটার জন্য একটা সিম কার্ড লাগে। আর সিম কার্ডের মধ্যে আমার নিজস্ব একটা নাম্বার থাকে। ওই নাম্বারে ডায়াল করলে শুধুমাত্র আমার কাছেই কিন্তু ফোন আসবে, অন্য কোনো কাছে ফোন থাকবে না। সেম ভাবে আমরা যখন ইন্টারনেটে অ্যাক্সেস আমরা নিতে যাবো, তখন আমাদের ওই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, আমরা যখন ইন্টারনেট কানেকশন নেব তখন আমাদেরকে একটা আইপি দেওয়া হয়। হ্যাঁ,
এই আইপিটা কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে যে দেয় এরকম না, এই আইপিটা স্বয়ংক্রিয়ভাবে একটা আমেরিকার একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে আয়না, IANA। পুরা ইলাবরেশনটা হচ্ছে এদের, আয়নার ইলাবরেশন কি আছে, হ্যাঁ আছে, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি। এরাই হচ্ছে আইপি অ্যাড্রেসটা প্রদান করে। তার মানে প্রত্যেকটা মোবাইলের জন্য একটা ইউনিক ব্রাউজিং আইডি থাকে বা আইপি অ্যাড্রেস থাকে, যেটার মাধ্যমে সে ইন্টারনেটে অ্যাক্সেস পায়। হ্যাঁ, তো এই আইপি অ্যাড্রেসটা যেটা আছে বর্তমানে, যে আইপি অ্যাড্রেসটা চলতেছে, এখন চিন্তা করেন প্রত্যেকটা মোবাইল, এত মানুষ ইন্টারনেট ব্যবহার করে, এখন তাহলে আইপি অ্যাড্রেস তো অনেকগুলা লাগবে, তাই না? তো এই যে এতগুলা আইপি অ্যাড্রেস যে প্রদান করা হয়, এগুলা যদি 1 2 3 4 করে দেওয়া হতো তাহলে মানে অপ্রতুল হয়ে যাইতো, কত কোটি পর্যন্ত চলে যাইতো। এই জন্য এগুলো আসলে মিক্স আপ করে দেওয়ার জন্য বর্তমানে যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে IPv4, মানে হচ্ছে ভার্সন 4, যেটা 32 বিটের একটা অ্যাড্রেস। 32 বিট মানে কি আমরা জানি যে 32 বিট মানে আমরা জানি কি 1010 এরকম করে বিট হয় না, 1010 মানে প্রত্যেকটা তো 1 1 1 0 0 1 1, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা বিট। এই যে 1 একটা বিট, 1 একটা বিট, 0 একটা বিট, 0 একটা বিট, এরকম করে 32টা ডিজিট বা 32টা বিট হচ্ছে এই IPv4 বা ভার্সন 4 এর মধ্যে ব্যবহার করা হয়। কিন্তু এই 32টা বিট কিন্তু একসাথে থাকে না, এই 32টা বিট 4টা স্লটে ভাগ থাকে, 1 2 3 4, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট। হ্যাঁ, এই 4টা স্লটের মধ্যে 8টা করে বিট থাকে। এই বিটগুলো বিভিন্ন সংমিশ্রণ করে করে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া হয়। যেমন এখানে সাপোজ 8টা বিট কি কি আছে, 10110011, এখানে আছে হয়তোবা হচ্ছে 00110011, এইভাবে করে। তাহলে আপনি চিন্তা করেন যে এরকম ভাবে কতগুলো কম্বিনেশন করা সম্ভব। এই যে এই 10 জায়গায় আবার 01 দিয়ে 11 এরকম করে দিলেই একটা কম্বিনেশন হয়ে গেল। এই জন্য যেহেতু কোটি 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 আইপি অ্যাড্রেস দরকার, কারণ কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, এই জন্য এই জিনিসগুলো, এই সংখ্যাগুলো, বিটগুলো চেঞ্জ করে 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 একটা করে নতুন আইপি অ্যাড্রেস ক্রিয়েট করা হয়। ওকে, এই হচ্ছে ইয়া। আর এই যে প্রথম এই আইপি অ্যাড্রেসের প্রথম দুইটা যে আছে এদেরকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক, আর পরের দুইটাকে বলা হয় হোস্ট। এটা জাস্ট নাম, আমরা একটু মনে রাখবো যে আইপি অ্যাড্রেসের প্রথম দুইটা বিটকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক বিট, আর পরের দুইটাকে বলা হয় হচ্ছে হোস্ট। এখন কথা হচ্ছে যে এই যে আইপি অ্যাড্রেসগুলো আছে, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু মানে এই যে 32 বিটের আইপি অ্যাড্রেস, এটা এখন এত পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারী হয়ে গেছে যে এই IPv4 যে ভার্সন 4 যেটা আছে, এটা এখন আর এই যে এতগুলা চেঞ্জ করে দেওয়ার পরেও আর হচ্ছে না, মানে সংখ্যায় কুলাচ্ছে না। এই জন্য এখন আবার আপডেট করে এটাকে করা হয়েছে IPv6, মানে হচ্ছে আইপি অ্যাড্রেসের ভার্সন 6। এই ভার্সন 6 এ এখানে যেমন 32টা বিট, এখানে দেওয়া হয়েছে 128টা বিট। তাহলে এখন বুঝেন 128টা বিট মানে কত পরিমাণ আরো কম্বিনেশন সম্ভব, কত মানুষকে আরো ইন্টারনেট দেওয়া সম্ভব। এই জন্য এখন IPv6 আসে। অনেক সময় আসে যে IPv4 কত বিটের, এটা 32 বিটের, IPv6 কত বিটের, এটা হচ্ছে 128 বিটের। ঠিক আছে, এই জিনিসটা আই থিঙ্ক ক্লিয়ার। এখন এই যে আইপি অ্যাড্রেসগুলো আছে, এই আইপি অ্যাড্রেসগুলো তো এইভাবে করে লিখতে অনেক বড় লিখতে হয়, তাই না? এই জন্য কি করে সাধারণত এই আইপি অ্যাড্রেসগুলোকে বাইনারি সংখ্যাতে প্রকাশ করা হয়। বাইনারি সংখ্যা কিভাবে আমরা জানি যে বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ করা যায়, তাই না? যে এইটারই ডেসিমেল সংখ্যা কত আমরা জানি, মানে 10 আমরা জানি ডেসিমেল সংখ্যার 1 মানে হচ্ছে এখানে 1, ডেসিমেল সংখ্যা 2 মানে হচ্ছে বাইনারি সংখ্যাতে 10, ডেসিমেল সংখ্যা 3 মানে হচ্ছে বাইনারি সংখ্যায় 11। ঠিক আছে, এগুলো তো আমরা জানি। থাকে ডেসিমেল সংখ্যা 10 মানে মনে হয় 110 এরকম কিছু একটা বাইনারিতে। তো এইভাবেই বাইনারিতে, এই বাইনারিগুলোতে ডেসিমেলে কনভার্ট করে এই ইয়াগুলা ডোমেইনগুলা লেখা হয়, না হলে হচ্ছে অনেক বেশি তো সংখ্যা হয়ে যায়। এই জন্য এই 8 বিটকে এইভাবে প্রকাশ করা হয়। সাপোজ এইটুক জায়গার মধ্যে এইটুক জায়গাকে বাইনারি থেকে ডেসিমেলে যদি আমরা কনভার্ট করি তাহলে হবে 172, এইটুকু জায়গাতে কনভার্ট করলে ধরি হবে 16, এইটুকু জায়গাকে কনভার্ট করলে হবে ধরি 254, এইটুকু জায়গায় কনভার্ট করলে হবে n। তাহলে এই জিনিসটারই হচ্ছে বাই আইপি অ্যাড্রেস। যদি আমরা লিখি যে অ্যাড্রেসকে ডেসিমেল ভাবে লিখলে এইভাবে আমরা লিখবো, যেহেতু 4টা স্লটে ভাগ করা, 172.16.254.1, মানে পয়েন্ট দিয়ে এরকম করে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো বর্তমানে লেখা হয়। ওকে, ক্লিয়ার? এই অ্যাড্রেসগুলোকে এইভাবে করে লেখা হয়, কারণ বাইনারিতে লিখতে অনেকগুলো লিখতে হয়, কারণ এখানকার 8টা, এখানকার 8টা, এখানকার 8টা, এখানকার 8টা না লিখে ওই 8টা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ করলে যা হয় এই অঙ্কগুলো দিয়ে সাধারণত লেখা হয়। এই জন্য আমরা যখন আগে ফোনগুলো কিনতাম, এখনকার ফোনে অটোমেটিকলি এগুলো সেটিং হয়ে যায়। আগেকার ফোনগুলোতে দেখতে, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা তো একই সময় আমরা বড় হয়েছি, মনধাতা আমলের আমি না। আগে যখন ফোনগুলো কিনতাম, আমরা যখন ইন্টারনেট সময় অ্যান্ড্রয়েড ফোনগুলো কিনতাম, ওই অ্যান্ড্রয়েড ফোনগুলো বা জাভা ফোন কিনতাম, ওই জাভা ফোনগুলোতে কিন্তু মানে আইপি অ্যাড্রেস আবার ইয়া করতে হতো, কপি করে এরকম করে এইটা 112.1.1 ওইটাখানে লিখতে হইতো, লিখিয়ে ওকে করার পর তখন ইন্টারনেট কানেকশনটা শুরু হইতো। কিন্তু এখনকার ফোনগুলোতে এত কিছু করতে হয় না, এগুলো ডিরেক্ট কিভাবে যেন ইয়া করে ফেলে,
আইপি অ্যাড্রেসগুলো নিজের মতো করে বসায় ফেলে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের আইপি অ্যাড্রেস সম্পর্কে আলোচনা। তবে আরেকটু কথা আছে এখানে, শুধু এইটুকুই না, এই যে আইপি অ্যাড্রেসগুলো যে আছে, আচ্ছা আইপি অ্যাড্রেসের এইটুক পর্যন্ত বুঝছেন কিনা, তারপরে আমরা ডোমেইনে যাই। একটু বলেন তো, আমি যে আইপি অ্যাড্রেসের কথাগুলো বললাম এইটুক জায়গা ক্লিয়ার কিনা, আইপি অ্যাড্রেস কি জিনিস এবং আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে, কিভাবে ইউনিক আইডি গুলো প্রদান করা হয়। এইটুক জায়গা বুঝছেন কিনা আমাকে বলেন, ক্লিয়ার কিনা এইটুক। বলি মা তোর চরণের জোরে কথা বলেন, কথা বলেন। আর মরে মরিস নে মা। ওকে, ক্লিয়ার। তাহলে দেখেন এই যে আইপি অ্যাড্রেসগুলো, এই আইপি অ্যাড্রেসগুলো তো এইভাবে করে একজনকে, মানে একটা ব্যক্তির পক্ষে তো এইভাবে করে মিলাই দেওয়া সম্ভব না, তাই না? একটা কম্পিউটারের মাধ্যমে এই আইপি অ্যাড্রেসগুলো রেকর্ড থাকে যে এইটা আইপি অ্যাড্রেস অলরেডি একজনকে দেওয়া হয়ে গেছে, এখন এইটার সাথে আরেকটু মিক্স করে বা হচ্ছে শাফল করে আরেকটা দেওয়া হয়। এই কাজটা করে হচ্ছে DHCP নামে একটা সফটওয়্যার বলতে পারেন এটাকে, যেটাকে বলা হয় ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা একটা প্রোটোকল যে কিনা এই আইপি অ্যাড্রেসগুলো স্বয়ংক্রিয়ভাবে মিক্স আপ করে প্রোভাইড করে একটা একটা করে ডিভাইসকে। ওকে, এখন আসি, এই যে অ্যাড্রেসগুলো আছে না, এই যে আমরা এতক্ষণ আইপি অ্যাড্রেসগুলো পেলাম, আমরা জানি আইপি অ্যাড্রেসগুলো সাধারণত বাইনারিতে হয়, কিন্তু বাইনারিতে লিখতে সমস্যা হওয়ার জন্য আমরা সাধারণত এগুলাকে ডেসিমেল আকারে লিখি, ডেসিমেল আকারে লিখি। তবে এগুলাকে ডেসিমেল আকারে লিখতেও তো সংখ্যাগুলো লিখতে অনেক প্রবলেম হয়, তাই না? এই জন্য এই ডেসিমেল কিন্তু একটা আইডির ক্ষেত্রে, আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে একটাই হচ্ছে ইউনিক এরকম থাকে, কি জানি বলে, এরকম ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসগুলোকে, ইউনিক আইপি অ্যাড্রেসগুলোকে এক একটাকে এক এক রকম নাম দেওয়া হয়, যেটা ফিক্স। যেমন এই যে এই আইডিটা পুরাটা আমি এইটা না বলে, আমি সাপোজ কোনো কারণে একটা খুলছি, আমার একটা সাইট আছে, ওয়েবসাইট আছে, যেটাকে নাম দিছি আমি দীপ্ত। দীপ্ত, তার মানে এই যে এইটুক জায়গা আমার এই যে 172.16.254.1 এইটা আমাদের দীপ্তর নামে রেজিস্টার করা, ঠিক আছে? এই ইউনিক আইপি অ্যাড্রেসটা কিন্তু অন্য কেউ পাবে না, শুধুমাত্র এটা আমার। সেম ভাবে যদি আমরা ইয়াহুর কথা বলি, এখানে দেয়া আছে ইয়াহুর 68.142.266.48, এটা হচ্ছে ইয়াহু যে আছে না, ইয়াহু ব্রাউজার, YAHW, ইয়াহু ব্রাউজার তো না, মানে সার্চ ইঞ্জিন। এই ইয়াহুর কিন্তু এইটা আইপি অ্যাড্রেস একদম নির্দিষ্ট করে। এই যে পুরো আইপি অ্যাড্রেসটাকে আমি ইয়াহু আকারে লিখলাম, ইয়াহুও যে কথা, এই আইপি অ্যাড্রেসটাও সেই কথা। এই যে আইপি অ্যাড্রেসটা, ডেসিমেলটাকে আমি ইয়াহু লিখলাম, এইটাকে বলা হয় ডোমেইন নেম। ডোমেইন নেম, ক্লিয়ার? তাহলে ডোমেইন নেম কি? আইপি অ্যাড্রেসটাই, আমার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটার যে নামটা সেটাই হচ্ছে ডোমেইন নেম। যেমন আমি যদি বলি গুগলের কথা, GWGLE, গুগলের কথা, তাহলে গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে 64.233.64.233.189 আর হচ্ছে 104 এইটা হচ্ছে গুগলের যে কোনো জায়গায় একটা আইপি অ্যাড্রেস এইটা যদি দেন, তাহলে গুগলের চলে আসবে, ঠিক আছে? আইপি অ্যাড্রেস। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আইপি অ্যাড্রেস সম্পর্কিত কথা। প্রথম কথা হচ্ছে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস, যেটা একটা ফোনকে বা একটা ডিভাইসকে ইন্টারনেটে কানেক্ট করার জন্য প্রয়োজন হয়। আইপি অ্যাড্রেস কারা প্রদান করে? IANA নামে একটা প্রতিষ্ঠান আছে আমেরিকার, এরা আইপি অ্যাড্রেস প্রদান করে। কিভাবে প্রদান করে? এই যে DHCP, এই প্রোটোকলের মাধ্যমে প্রদান করে। আইপি অ্যাড্রেসের কয়টা বিট, কয়টা, যেটা আইপি অ্যাড্রেস 4 ভার্সন 4 যেটা ছিল, সেটাতে 32 বিট ছিল, আটটা করে 4টা অক্টেটে বিভক্ত। আর যেটা IPv6 ভার্সন 6 সেটার 128টা। এই 8টা কি আকারে আছে? বাইনারি আকারে আছে। এই 8টা বিট 1010 এরকম আকারে। এইভাবে লিখতে সমস্যা হয় জন্য পরবর্তীতে ডেসিমেল আকারে এগুলাকে লেখা হলো। এইটাকেই কনভার্ট করলে ডেসিমেলে এরকম আকারে আসে। এই আইপি অ্যাড্রেসগুলোরই নির্দিষ্ট এক একজনের নাম আছে, কারণ এই আইপি অ্যাড্রেসটা তো শুধু একজনেরই, অন্য কারো না। সাপোজ এইটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, মানে দীপ্তর ফোনের, আমার ফোনের আইপি অ্যাড্রেস। সেম ভাবে যত বড় বড় কোম্পানি বা যত বড় বড় আছে, সার্চ ইঞ্জিন বা হচ্ছে আছে, প্রত্যেকের একটা করে আইপি অ্যাড্রেস আছে ফিক্সড। যেমন ইয়াহুর ক্ষেত্রে এটা, গুগলের ক্ষেত্রে এটা। এই হচ্ছে আইপি অ্যাড্রেস সম্পর্কিত মোটামুটি কথাবার্তা। ওকে, এবার আসি যে ডোমেইনের বিভিন্ন অংশ আছে। হ্যাঁ, একটা যে এই যে আমি ডোমেইন লিখলাম, যেমন এইটা মানেই হচ্ছে ইয়াহু,
এইটা মানেই হচ্ছে গুগল। এই গুগলগুলা এগুলা কিন্তু ইয়াতে যখন লিখবো আমরা, একটা অ্যাড্রেসে যখন আমরা লিখবো তখন কিন্তু আইপি অ্যাড্রেস না লিখে এই লেখাগুলা হচ্ছে আমরা লিখে সার্চ দেবো, yahoo.com বা হচ্ছে google.com, এটাও লিখি এইভাবে সাধারণত। এই জিনিসগুলোকে একটা যে ডোমেইন আছে ফুল ডোমেইন আকারে লিখতে হয়, একটা ব্রাউজারে যখন লিখতে হয় শুধু গুগল না লিখে আমরা এইভাবে করে লিখি যে http দিয়া www.gmail.com। ওকে, এইটা এই যে এইটুক যে আছে এইটুক হচ্ছে প্রথমটুকু হচ্ছে এইচটিটিপি, মানে হচ্ছে ইন্টারনেটে ঢোকার যে প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, একটা নির্দিষ্ট প্রোটোকল দিয়ে তো ইন্টারনেটে ঢোকে, তাই না? এটা হচ্ছে প্রোটোকল। www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে হচ্ছে www যে কোনো ইন্টারনেটে যে কোনো খুঁজে পাওয়ার জন্য, যে কোনো কিছু পাওয়ার জন্য এই www লিখতে হয়, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এটা লিখতে হয়। এখন যদিও gmail.com লিখলে অটোমেটিক্যালি চলে আসে, কিন্তু অটোমেটিক্যালি চলে আসার পিছনে কারণ আছে, কারণ এই জায়গাটুকু ব্রাউজারের মধ্যে আগে থেকে সেট করা থাকে, এই জন্য এইটুকু লিখলে চলে আসে। আর এই যে gmail.com এর মধ্যে এই দুইটা যে আছে, এই সবার ডান পাশে যতটুকু থাকে এটুকুকে বলে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন, একটু আগে ডোমেইন সম্পর্কে কিন্তু জানছি। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে ওই যে আইপি অ্যাড্রেসটা যার যে মালিক তার নাম আর কি। তাহলে এইটুকুকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেইন, আর এইটুকুকে বলা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। সেকেন্ড লেভেল ডোমেইন। তাহলে টপ লেভেল ডোমেইন কত? সবার শেষের অংশটুকু টপ লেভেল ডোমেইন, আর হচ্ছে এইটুকু হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেইন। এই টপ লেভেল ডোমেইনটা আবার দুই প্রকার, একটা হচ্ছে কান্ট্রি কোড ডোমেইন, আর একটা হচ্ছে জেনেরিক ডোমেইন। জেনেরিক ডোমেইন, হ্যাঁ, কান্ট্রি কোড ডোমেইন আর হচ্ছে জেনেরিক টপ লেভেল ডোমেইন। কান্ট্রি কোড কি, ডোমেইন কি? কান্ট্রি কোড মানে এই যে .com যেমন আছে না, এরকম বিভিন্ন দেশের ক্ষেত্রে ডটের পরে বিভিন্ন কান্ট্রি কোড ইউজ করা হয়। যেমন এই যে বিডি ডট সরি psc.gov.bd, এটা কিন্তু একটা ডোমেইন নেম, তাই না? এখানকার ইয়া ডোমেইন কোনটা? টপ ডোমেইন কোনটা? বিডি। আর ইয়া ডোমেইন কোনটা? সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে গভ বা হচ্ছে পিএসসি। এইটুকু হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন হচ্ছে কান্ট্রি কোড থাকতে পারে বা জেনেরিক থাকতে পারে। কান্ট্রি কোড মানে এটা কোন দেশের এই ইয়াটা কি জানি বলে ওয়েবসাইটটা, এটা বোঝার জন্য। বিডি দিয়া বোঝা যায় এটা বাংলাদেশের। সেম ভাবে এরকম ইউকে দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্র, ইউএস দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্র, ইউকে দিয়ে যুক্তরাজ্য, ইউএস দিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে এসএ দিয়ে সৌদি আরব, সিএইচ দিয়ে সুইজারল্যান্ড, জেডএ দিয়ে সাউথ আফ্রিকা, তারপরে জেএ দিয়ে জাপান। এরকম কিন্তু আপনাদের বইয়ের মধ্যে আছে, এগুলা কোনটা দিয়ে কি বোঝায় একটু দেখে রাখবেন, যদিও তেমন আসে না, তারপরে একবার দুইবার দেখে রাখবেন। তারপর এও দিয়ে অস্ট্রেলিয়া, তার মানে যদি কোনো একটা ডোমেইনের টপ লেভেল ডোমেইনের মধ্যে বিডি থাকে তাহলে বুঝবো এটা বাংলাদেশের ওয়েবসাইট, ইউকে থাকলে বুঝবো এটা যুক্তরাজ্যের, ইউএস থাকলে বুঝবো যুক্তরাষ্ট্রের, এটা। আর জেনেরিক ডোমেইন কি? এটা কিন্তু টপ লেভেল ডোমেইনেরই দুইটা ভাগ, একটা হচ্ছে কান্ট্রি কোড, একটা হচ্ছে জেনেরিক। এই কান্ট্রি কোডটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি মানে কোন দেশের ইয়া সেটা বোঝার জন্য। আর যদি ইয়া হয় জেনেরিকের কথা বলি, তাহলে জেনেরিকের ক্ষেত্রে বিভিন্ন রকমের আছে। জেনেরিকের ক্ষেত্রে সাধারণত 6 ধরনের জেনেরিক বা 7 ধরনের জেনেরিক কি থাকে, টপ লেভেল ডোমেইন থাকে। কি কি থাকে? যেমন কম, যদি কোনোখানে আমরা দেখি কম, তাহলে এটা বুঝবো আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠান। যেমন google.com, তার মানে গুগল হচ্ছে বাণিজ্যিক। আমরা গুগল যদি ইউজ করি তাহলে গুগল অবশ্যই কি পাবে? ইন্টারনেট থেকে টাকা পাবে। যদি দেখি org, তাহলে সেটা হচ্ছে অর্গানাইজেশন বা হচ্ছে যেটাকে বলা হয় জনহিতকর প্রতিষ্ঠান, যেটা অলাভজনক, হ্যাঁ, অলাভজনক প্রতিষ্ঠান। যদি gov থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা কি, এটা হচ্ছে সরকারি কোনো কিছু, সরকারি। যেমন ওই যে psc.gov.bd আমরা লিখলাম, গভ মানে হচ্ছে এটা সরকারি, আর বিডি মানে হচ্ছে বাংলাদেশের সরকারি কোনো ওয়েবসাইট। তারপরে যদি ইডু থাকে তাহলে বুঝবো আমরা শিক্ষা সংক্রান্ত। ওকে, তারপরে যদি MIL মিল থাকে তাহলে বুঝবো মিলিটারি বা সামরিক। তারপরে যদি নেট থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা ইন্টারনেট সম্পর্কিত বা নেটওয়ার্ক সম্পর্কিত। আর যদি INT থাকে তাহলে বুঝবো এটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই হচ্ছে
আমাদের ডোমেন সম্পর্ক কথাবার্তা। ডোমেন কি? তাহলে ডোমেন হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের নামটা। এখন এই ডোমেনটা লেখার নিয়ম কি? এইভাবে করে লিখতে হয়। প্রথমে এইচটিটিপি মানে একটা প্রোটোকল দেওয়া থাকে যেটার মাধ্যমে ইন্টারনেটে ঢোকে। তারপর www, আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমেই হচ্ছে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ওয়েবের মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি? সমগ্র বিশ্বজোড়া জাল। এই www লেখার মানেই হচ্ছে আমরা এই জালের মধ্যে যা আছে, ক্লাউডের মধ্যে যা আছে সেখানে আমরা প্রবেশ করবো, এই জন্য www। তারপরে হচ্ছে যে দুইটা থাকে, যে জিনিসগুলো থাকে, নামগুলো থাকে, সেগুলোকে বলা হয় ডোমেন নেম। এটা ডোমেন নেমে সবার শেষে যেটা থাকে সেটাকে বলা হয় টপ লেভেল ডোমেন, আর আগে যেটা থাকে সেটাকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেনটা আবার দুই প্রকার, কি কি? কান্ট্রি কোড, জেনেরিক। কান্ট্রি কোড মানে হচ্ছে কোন দেশের সেটা বোঝা যায়, আর জেনেরিক মানে হচ্ছে এই যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, এটা কি ধরনের ওয়েবসাইট, এটা কি সামরিক নাকি নেটওয়ার্ক নাকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান নাকি বাণিজ্যিক নাকি কোনো একটা অর্গানাইজেশন বা হচ্ছে সরকারি নাকি শিক্ষা সম্পর্কিত, এগুলোর দ্বারা বোঝা যায়। তো এই হচ্ছে ডোমেন সম্পর্কিত পুরা কথাবার্তা। এখন বলেন তো আমাকে ডোমেন জিনিসটা বুঝছেন কিনা? ডোমেন বুঝছেন কিনা একটু লেখেন দেখি। ওকে, করে বুঝছে। সীমা আপু বলছে করে বুঝছে। এখন আসি আমরা HTML সম্পর্কে একটু জানি। HTML যেটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট, কি জানি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি জিনিস? সাপোজ আমি এরকম একটা ইমেল, এরকম একটা অ্যাড্রেস দিয়ে কোনো একটা ঠিকানায় ঢুকলাম, সাপোজ এইটা দিয়েই ঢুকলাম। হ্যাঁ, এটা দিয়ে ঢুকলেই কিন্তু প্রথম আমরা জিমেইলের এটা দেওয়ার সাথে সাথে প্রথমে যে একটা পেজ পাবো আমরা কম্পিউটারের স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে, এটাই হচ্ছে জিমেইলের হোম পেজ। এটা সম্পর্কে আমরা সবাই জানি। বা ফেসবুকে ঢোকার সাথে সাথে যেটা পাই আমরা সেটাই হচ্ছে হোম পেজ। এখন এই হোম পেজের মধ্যে কিন্তু দেখবেন যে কিছু লেখা থাকে যেগুলো নীল কালার দিয়ে লেখা থাকে। হ্যাঁ, যেমন এই হোম পেজের মধ্যে থাকে হচ্ছে ইনবক্স বা অন্য কোনো কালার দিয়ে, যেটা নিচে বোল্ড করে দেয়া থাকে। ইনবক্স থাকে, স্প্যাম এসএমএস থাকে, তারপরে হচ্ছে সেন্ড অপশন থাকে। এই যে লেখাগুলো আছে, অন্য লেখাগুলা কিন্তু টাচ করলে কোনো কাজ হয় না, কিন্তু এই লেখাগুলো টাচ করলে আবার অন্য একটা নতুন একটা ঠিকানায় নিয়ে যায়, তাই না? স্প্যামে টাচ করলে নতুন একটা ঠিকানায় নিয়ে যায়। তারপর সেন্ড বাটনে টাচ করলে যে এসএমএস গুলো আমরা পাঠাইছি, যে মেইল গুলো পাঠাইছি, সেই ইয়াতে নিয়ে যায়, পেজের মধ্যে নিয়ে যায়। হোম পেজের মধ্যে যেই লেখাগুলা হচ্ছে হাইপার টেক্সট মানে হচ্ছে মোটাভাবে লেখা থাকে এবং যেগুলো অন্য কোনো পেজে নিয়ে যেতে সাহায্য করে, এই যে ইয়াগুলো আছে, ল্যাঙ্গুয়েজগুলো আছে বা ভাষাগুলো আছে, এগুলোকে বলা হয় HTML বা হাইপার টেক্সট কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন HTTP, এটাও একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ HTTP এইটাতেই টাচ করলে কিন্তু আমাদের নতুন করে এই ইয়ার মধ্যে যাচ্ছে। এটা পুরো লেখাটা হাইপার টেক্সট কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা হোম পেজের মধ্যে যে লেখাগুলোকে টাচ করে আবার নতুন কোনো উইন্ডোজে যাওয়া যায়, সেই জিনিসগুলোকেই বলা হয় হচ্ছে হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এই যে আমরা আর এই যে একটা জিনিসে টাচ করে যে নতুন কোনো পেজে প্রবেশ করলাম, নতুন একটা পেজে প্রবেশ করলাম, এই নতুন ভাবে পেজে প্রবেশ করা এটাকে বলা হয় নেভিগেশন। এই হচ্ছে মার্কআপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ব্যাপার। আর এইগুলা কি ল্যাঙ্গুয়েজে লেখা হয় অনেক সময় আসে, এগুলা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে না, এগুলা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়। এখানে ML যে লেখা আছে ওইটাই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এই হচ্ছে লেখা হয়। এরপর আছে হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ কি জিনিস? এই যে আমি একটু আগেই বললাম যে কোনো একটা ঠিকানায় প্রবেশ করলে
যে একটা পেজ আসে এই পোস্টটাকেই বলা হয় ওয়েব পেজ, আর এই ওয়েব পেজের প্রথম পেজটাকেই বলা হয় হচ্ছে হোম পেজ। এরপরে যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে 404 ইরর। 404 ইরর, 404 ইররটা কি জিনিস? 404 ইরর একটা এমন মেসেজ যেটা হচ্ছে নির্দেশ করে যে এই পেজটি পাওয়া যাচ্ছে না। মানে কি, যে কোনো অনেক সময় দেখবো আমরা যে একটা ইয়া লিখে সার্চ করলাম, সাপোজ এই যে www.gmail.com লিখে সার্চ করলাম, কোনো কারণে যদি ওই জিমেলের তখন কর্মকর্তারা কোনো কাজ করে, জিমেলের মধ্যে সফটওয়্যার আপডেট বা কোনো কিছু কাজ করে, তখন ওই জায়গাটা পেজটা আপাতত বন্ধ রাখে যেন কেউ ওখানে তখন ঢুকতে না পারে। তো ওই সময় কি দেখাবে? 404 ইরর, মানে হচ্ছে এই পেজটা পাওয়া যাচ্ছে না। 404 ইরর কেন দেওয়া হলো নাম? কারণ তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের একটা বিল্ডিং এর 404 নাম্বার রুমে ইন্টারনেট সংক্রান্ত সবকিছু তথ্যগুলা একটা ফাইলের মধ্যে জমা রাখা হইতো। কোনো কারণে যদি মানে ওইখান থেকে কোনো ফাইল মিসিং হইতো, তখন বলা হইতো যে 404 নাম্বার ফাইলটা পাওয়া যাচ্ছে না বা 404 নাম্বার রুমের ফাইল পাওয়া যাচ্ছে না। ওই আইডিয়া থেকেই পরবর্তীতে এই যে ইন্টারনেটের যে পেজ পাওয়া না যাওয়ার ঘটনা, তখন ওইখান থেকে নাম দিয়েছে হচ্ছে 404 ইরর, এই জিনিসটার নাম দিয়েছে এইভাবে করে। এটা একটা বাংলা ব্যাপার স্যাপার, একটু পড়লেই বুঝে যাবেন। আর রিফ্রেশ কি? রিফ্রেশ বা রিলোড হচ্ছে, আমরা এগুলো সম্পর্কে সবাই আইডিয়া আছি যে যেই পেজগুলো ডাইনামিক পেজ, এগুলা তথ্য আপডেট জানার জন্য রিফ্রেশ দেওয়া হয়। আচ্ছা, পেজটাকে হচ্ছে নতুন করে লোড করা হয় বা রিলোড করা হয়, যেটাকে বলা হয়। যেমন আমি ক্রিকেট খেলা দেখছি, ক্রিকেটের হচ্ছে রান দেখবো আমি, একটু পরে আমি আবার যদি রিফ্রেশ করি, এখন যদি অটো রিফ্রেশ ওই পেজগুলোতে চলে আসছে, দেখা যায় যে কোনো একটা তথ্য চেঞ্জ হতে পারে, তাহলে এটা সেকেন্ডে ডাইনামিক মানে কি? গতিশীল। এই গতিশীল পেজগুলো সাধারণত রিফ্রেশ বাটনের মধ্যে যদি আমরা টাচ করি, তাহলে একটু আগে দেখা যাবে স্কোর ছিল 10 রান, একটু পরে স্কোর হলো 12 রান, এরকম করে চেঞ্জ হতে থাকবে। এই জিনিসটাই হচ্ছে কি? রিফ্রেশ বা রিলোড। সাধারণত কোন ধরনের পেজে রিফ্রেশ বা রিলোড করা হয় এরকম প্রশ্ন আসে, ডাইনামিক বা গতিশীল পেজগুলোতে হচ্ছে করা হয়। এরপরে আছে www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে 1979 সালে। স্বাভাবিকভাবে খুব বেশি প্রশ্ন আসে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা কে আবিষ্কার করেছে? এটার আবিষ্কার হচ্ছে টিম বার্নার্স-লি। এবং এটার কাজ কি? এটার কাজই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে হচ্ছে এই ওয়েবের মধ্যে সারা বিশ্বের যে ইন্টারনেট আছে, এই ইন্টারনেটের ইয়াতে প্রবেশ করা। এটা হচ্ছে প্রবেশ মুখ। তার মানে ইন্টারনেটের মধ্যে বা হাওয়ায় যা কিছু দেয়া আছে, যত কোম্পানি, যত হচ্ছে ওয়েবসাইটের মালিকরা যা কিছু দিয়ে রাখছে, সব কিছুকে অ্যাক্সেস পেতে হলে প্রথমে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রবেশ করতে হবে। এই ওয়েবে প্রবেশ করার পরে তারপর আমরা ডোমেইন নাম বা হচ্ছে জেনেরিক নাম এগুলো দেওয়ার পরে আমরা ওখান থেকে হচ্ছে ইয়েটা পাবো, ওই ঠিকানাটা খুঁজে পাবো। হ্যাঁ, এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। এই যে আমরা অলরেডি যে জিনিসটা পুরাটা লিখছি, এই পুরাটাকেই বলা হয় হচ্ছে ইউআরএল। এটার মধ্যে এইটুকু হচ্ছে ডোমেইন নেম আর পুরাটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লিংক, মানে হচ্ছে একটা রিসোর্সে আমি ঢুকবো, ওই রিসোর্সের যে লিংকটা আছে এই লিংকটা এখানে লিখতে হয়। কিন্তু আর ইউ দিয়ে বোঝায় হচ্ছে, এটাকে বোঝায় হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম কেন বোঝায়? এটার মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে ইউনিফর্ম বা হচ্ছে সাজানো, যেটাকে বলা হয় ইউনিকও বলা যায়। হ্যাঁ, ইউএনআইকিউইবি, ইউনিকও বলা যায়। ইউনিক বা ইউনিফর্ম মানে হচ্ছে একদমই একটা প্রত্যেকটা ইয়ার জন্য, প্রত্যেকটা পেজের জন্য বা প্রত্যেকটা সার্ভারের জন্য, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ইউআরএল থাকে। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা শুধুমাত্র ওই পেজটাকেই বা হচ্ছে ওই সার্ভারটাকেই বা ওই অ্যাপ্লিকেশনটাকেই হচ্ছে ডিটেক্ট করে। তার মানে আমি www.gmail.com যখন আমি লিখবো, এই ইউআরএলটা যখন আমি একটা ব্রাউজারে লিখবো, তখন শুধুমাত্র জিমেইলের হোম পেজটাই আমরা খুঁজে পাবো। এটা লিখলে কিন্তু আমরা কখনো ফেসবুকের হোম পেজ পাবো না বা ইউটিউবের হোম পেজ পাবো না। এই যে প্রত্যেকটার জন্য যে ইউনিফর্ম একটা বা আনকমন একটা হচ্ছে ইয়া আছে, ঠিকানা আছে, এই ঠিকানাকেই বলা হয়েছে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, যার কারো যদি ইউটিউব চ্যানেল থাকে, দেখবেন আপনাদের নিজস্ব একটা ইউআরএল আছে, বা ফেসবুকেরও নিজস্ব একটা দেখবেন কপি লিংক করলে, পেস্ট করলে ওই যে ইউআরএলটা আসে, এটা হচ্ছে আপনার ফেসবুক আইডির ইউআরএল। হ্যাঁ, এই ইউআরএল গুলো সাধারণত অনেক বড় থাকে, ইউআরএল গুলো কিন্তু ছোটও করা যায় একটা সফটওয়্যারের মাধ্যমে, নিজের ইউআরএল মানুষকে দেওয়ার জন্য আর কি। তো এই হচ্ছে ইউআরএল ব্যাপার স্যাপার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন করে নতুন কিছু বলার নাই আপনাদের। এই সার্চ ইঞ্জিন থেকে মাঝে মাঝেই প্রশ্ন আসে, যে ইঞ্জিন ব্যবহার করে আমরা ওয়েবে কোনো একটা পেজ সার্চ করি বা কোনো একটা ঠিকানা সার্চ করি, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। মাঝে মাঝেই প্রশ্ন এখান থেকে আসে যে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় বা নিচের কোনটি সার্চ ইঞ্জিন। বেশ কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম দেওয়া আছে, এগুলো আমাদের একদম টানা মুখস্থ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে গুগল, তারপরে বাইদু, তারপরে বিং, তারপরে এওল, তারপরে হচ্ছে এএসকে, তারপর ডাকডাকগো, আস্তালা ভিস্তা, তারপরে এমএনএস, লাইকোস, তারপরে আছে ইএনডেক্স, পিপিলিকা, চরকি। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন হচ্ছে বিং, আর পিপিলিকা হচ্ছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এই হচ্ছে
মোটামুটি ভাবে সার্চ ইঞ্জিন সম্পর্কিত আলোচনা। সার্চ ইঞ্জিনগুলোর নামগুলো একটু মুখস্থ করার ট্রাই করবেন, বেশ কয়েকটা নাম একটু দেখে রাখবেন, কারণ অনেক সময় সার্চ ইঞ্জিনে ডিরেক্ট নাম আসে যে নিচের কোনটি সার্চ ইঞ্জিন, ওই যে অ্যান্টিভাইরাসের নাম যেমন আসে না যে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নিচের কোনটি অ্যান্টিভাইরাস নয়, সেম ভাবে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রশ্নগুলো এইভাবেই আসে যে নিচের কোনটি সার্চ ইঞ্জিন, অথবা আসবে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়। সাপোজ দেওয়া যায় দিয়ে দেবে তিনটা দিবে, ডাকডাকগো সার্চ ইঞ্জিন কিনা, ইয়াহু আর হচ্ছে বাইদু, এটার পরে আরেকটা দিয়ে দেবে হচ্ছে অ্যামাজন। তাহলে আমাদের সার্চ ইঞ্জিন নয় কোনটি? অ্যামাজন নয়, কারণ অ্যামাজন একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং বা হচ্ছে একটা কি অনলাইন বিজনেস। ওকে, এখান থেকে আর কি আছে? এখান থেকে আছে হচ্ছে ভয়েস চ্যাট, ভয়েস ওভার চ্যাট, এগুলা তো বাংলা পড়া পড়লেই পারবেন। স্কাইপ, এগুলার খালি সৃষ্টি মানে কে আবিষ্কার করছে স্কাইপ, আর হচ্ছে কত সালে আবিষ্কার হয়েছে এইটুকু জানলেই হবে। এগুলা থেকে এগুলো সেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যে আছে সেখানেও দেয়া আছে। ওকে, ইন্টারনেট থেকে আর কি আছে? এখান থেকে বাকি থাকলো ইমেইল, ই কমার্স, আর আজকে না পড়ি সামাজিক যোগাযোগ, তো এটা বাংলা পড়া, আর কিছু বাকি নেই। ওকে, তাহলে আজকে আর না বাড়াই, কারণ 3টা টপিক মাত্র বাকি আছে। এগুলা যদি আমরা আজকে পড়ি তাহলে কালকে কি পড়ব? ইন্টারনেটের ওপাশে মনে হয় ডেটা কমিউনিকেশন জিনিসটা বাকি আছে, ডেটা কমিউনিকেশনও কালকে পড়বো আমরা। ডেটা কমিউনিকেশন আর ইন্টারনেটের বাকি ইমেইলটা পড়ে নেবো আর কি। ইমেল থেকে খুব বেশি প্রশ্ন হয় না, যেমন এখানে বিসিএস এ কত প্রশ্ন আসছে, 38 আসছে যে ইমেইলে কোন চিহ্নটা ব্যবহার করা হয়, এগুলো বাংলা জিনিস। কম্পিউটারের প্রশ্নগুলো না কেমন জানি, কম্পিউটার থেকে যে প্রশ্নগুলা ধরেন সহজ আসে তো সেগুলো সহজেই আসে, পাওয়া যায়, মানে যারা পড়বে বই থেকে পড়বে তারা পারবে। কিন্তু যেগুলো প্রশ্ন একটু খাইস্টা টাইপস আসে, আল্লাহ, এগুলো যে এত কঠিন আসে যে কম্পিউটার সায়েন্সে যারা পড়ে তারা ছাড়া মোটামুটি ভাবে উত্তর করাটা খুব কঠিন হয়ে যায় এই প্রশ্নগুলো। ওকে, তাহলে একটু বলেন তো ক্লাসের কি অবস্থা, যেগুলো পড়াইলাম আজকের এগুলো বুঝছেন কিনা? বুঝলে লেখেন একটু অল ডান। নিজে নিজে লাভ দিই, লাভ সরে যাক। বলেন বলেন বলেন, যতটুকু পড়াইছি আজকের অংশ এগুলো বুঝছেন কিনা? বুঝলে একটু অল ডান লিখেন। ডেটা কমিউনিকেশনের কালকে তো আমরা ইয়াগুলো পড়ছি, কম্পিউটার নেটওয়ার্ক পড়ছি, ক্লাউড কম্পিউটিং পড়ছি, ইন্টারনেট আজকে পড়লাম, এখন বাকি আছে ইমেইল, ই কমার্স, ইমেইলটা কালকে পড়বো, সাইবার অপরাধ আর সামাজিক যোগাযোগ, এইগুলো তো মোটামুটি ভাবে বাংলা পড়া। কালকে আমাদের পড়তে হবে তাহলে ইমেইলটা পড়বো, আর এ পাশে হচ্ছে ডেটা কমিউনিকেশনের কিছু জিনিস পড়তে হবে, বিশেষ করে ওই যে কেবলগুলো আর কি, অপটিক্যাল ফাইবারই সবচেয়ে বেশি আসে, আর তেমন কিছু আসে না। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আজকের আমাদের টপিক। হোপফুলি বুঝতে পেরেছেন। এখন এই অনুযায়ী আমাদের বই থেকে বা গাইড বই থেকে পড়তে হবে, সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে হবে, তাহলেই ইনশাল্লাহ প্রশ্ন আসলে আমরা কমন পাবো। যদি
মানে প্রশ্ন আসে, বইয়ের মধ্যে থেকে প্রশ্ন আসে। আর যদি ওরকম একটা দুইটা পণ্ডিতি প্রশ্ন আসে তখন তো কিছু করার নাই। তবে আমরা হোপফুলি পণ্ডিতি প্রশ্ন না পেয়ে এরকম জেনারেল প্রশ্নই পাবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হচ্ছে, এবং কালকে দেখা হলে আমাদের এই ইনফরমেশন টেকনোলজির পার্টটা শেষ হয়ে যাবে। আল্লাহ, আমি তো বেচারা, আমি 4 আওয়ার্স প্লাস ফোন হাতে নিছি, ক্লাসও দেখলামই না। আচ্ছা, অ্যাডভান্স অল ডান ভাইয়া, কজ আপনারা পড়ালে সহজেই বুঝি, রেকর্ড ক্লাস দেখতে হবে এখন। 4 ঘন্টা থেকে ফোন নিয়ে কি করতে চান? ঠিক আছে, দেখে নিন একটু। আজকের পড়া যেগুলা বুঝাইছি ইনশাল্লাহ আপনারা বুঝবেন। একটু কঠিন ছিল, আমি নিজের মতো করে বলার চেষ্টা করছি, এবং বুঝছেন জন্য হয়তো বা বুঝছেন লিখছেন বা ক্লিয়ার লিখছেন। বাকিটা হচ্ছে নিজে একটু দেখলেই বুঝে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।